মেয়েদের হলে আমি জীবনে কোনো মেয়ের সাথে প্রেমই করি নাই, বিয়েই করি নাই, কোনো মেয়ের ফুলস্টে লাভ রেখে দিই নাই। শুধুমাত্র মেয়েরা বিভিন্ন সমস্যা পড়লে আমাকে ফোন দিত, আমি টিউশনি দিতাম বা বিভিন্ন সমস্যার সমাধান করে দিতাম। এই কৃতজ্ঞতার জায়গা থেকে আমি মেয়েদের হলে 5 ফুট পাইছি ভাই। আওয়ামী লীগের আমলে যেভাবে ইভিএমে ভোট গণনা করা হতো, ডাকসুদও সেই মেশিনে ভোট গণনা করা হয়েছে। আওয়ামী লীগের আমলে যারা হচ্ছে এমপি, আমাদেরকে ইভিএম এমপি বলতাম, এরা হচ্ছে ডাকসুর ইভিএম বিপি। একটি বিশেষ মহল এই 2 রুমমেটের জগটাকে কেন্দ্র করে একটা বিশাল মব সৃষ্টি করলো, আমাকে জেলে পাঠালো। আমার রুমমেট একজন অবৈধ। আমার রুমমেট রবিউল ঢাকা ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞানের 18-19 সেশনের ছাত্র। গত জানুয়ারি মাসে, এই 25 সালের জানুয়ারি মাসে তার মাস্টার্সের পরীক্ষা শেষ। জুলাই মাসে তার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। সে হল ছেড়ে যাওয়ার কথা, কিন্তু যায় নাই। আমি 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক হল থেকে অবৈধ বহিরাগতদেরকে ব্যাক করে দেওয়ার জন্য একটা উকিল নোটিশ দিয়েছিলাম। সে প্রশাসন উকিল নোটিশে রিপ্লাই দিয়েছিল। আজ পর্যন্ত বিভিন্ন হলে এখনও অবৈধ এবং বহিরাগত শিক্ষার্থীরা অবস্থান করছে। তার অন্যতম উদাহরণ হচ্ছে আমার এই রুমমেট রবিউল। 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর আমি হলে উঠলাম। 18 সালে কোড আন্দোলনের কারণে আমাকে হল থেকে বের করে দিয়েছিল 18 সালের মার্চ মাসে। দীর্ঘ 6.5 বছর পর 2024 সালের 1 সেপ্টেম্বর আমি হলে উঠলাম বৈধভাবে। কিন্তু আমার যে রুমমেট রবিউল, সে এত পরিমাণ নাক ডাকে আমি ঘুমাতে পারতাম না। তার নাক ডাকার কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে 18 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমার শরীর স্বাস্থ্যের যত ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে আমার রুমমেট রবিউলের নাক ডাকার কারণে। রবিউল সারা রাত ঘুমাতো, আমি মোবাইল টিপতাম, আমার ঘুম হতো না। আমি যদি ঘুমাই যেতাম কোনো কারণে সে ঘুম ভেঙে যেত। এই জন্য রবিউল যখন সকালে বের হয়ে আসতো আমি তখন ঘুমাতাম। আমার সকাল শুরু হতো দুপুরে, দুপুর শুরু হতো বিকালে, বিকাল শুরু হতো সন্ধ্যায়, সন্ধ্যা শুরু হতো রাতে, আর রাত হতো আমার পরবর্তী দিন সকালে। এই ছিল আমার অবস্থা। রবিউলকে রুমমেট চেঞ্জ করার জন্য অনেকবার অনুরোধ করছিলাম, রবিউল রুম চেঞ্জ করে নাই। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছিলাম, একবার বিসির কাছে, একবার প্রভুষ্যের কাছে। প্রভু সিদ্ধান্ত নিল রবিউলকে রুম চেঞ্জ করতে হবে। রবিউল রুম চেঞ্জ করে নাই। কেন করে না সেটা সে জানে। আমার প্রশ্ন, রুম চেঞ্জ করে নাই, কিন্তু যখন তার ছাত্রত্ব শেষ, পরীক্ষা শেষ, তখন কেন সে বের হয়ে গেল না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে, সে নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তাকে বেরিয়ে যেতে হবে। অন্তত রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে বেরিয়ে যেতে হবে। কিন্তু রেজাল্ট হওয়ার পরও সে বের হয় নাই। এই জন্য আমি হাইকোর্টে একটা উকিল নোটিশ দিয়ে চেষ্টা করেছিলাম, একটা রিড করার চেষ্টা করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক হল থেকে অবৈধ বহিরাগতদেরকে বের করে দেওয়া হোক। যেটা 18 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল যে কোনো বহিরাগত হলে রাখা হবে না। এবার আসেন ঘটনার দিন আমি মাত্র উকিলের চেম্বার থেকে আসলাম। উকিলের চেম্বার থেকে আসার পর আমি যখন লাইট অন করলাম, তখন সে বললো, ভাই আপনি এতক্ষণ কোথায় গেছিলেন? আচ্ছা, আমি কিন্তু ডাকসু বিপি প্রাতে আমার অনেক কাজ থাকতে পারে না, আমি মাত্র উকিলের চেম্বার থেকে আসলাম। উকিলের চেম্বার থেকে আসার সময় সে গরম হয়ে গেলো। ওই যে একটা কথা আছে না, সুরের মনে পুলিশ, সে মনে করছে আমি তাকে হল থেকে ব্যয় করে দেওয়ার জন্য উকিল দেওয়ার জন্য চেষ্টা করছি। এবার আসেন, অপরাধ বিজ্ঞানের সূত্র অনুযায়ী প্রথমে যে আঘাত করে সে অপরাধী। আমি ইতিমধ্যে রুমের ছবি সহ একদম ফেসবুকে পোস্ট করছি। রবিউল তার রুম থেকে এসে, রুমের তার যে সিট বেড, রবিউল তার সিট থেকে এসে আমাকে আক্রমণ করছে, মানে সে অপরাধী। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি যদি ছুরি দিয়ে আঘাত করতাম তাহলে সে শুধু আঘাতপ্রাপ্ত সে হইতো, আমি আঘাতপ্রাপ্ত হইতাম না। সে আমাকে টিউবলাইট দিয়ে আঘাত করছে, আমি নিজেকে প্রতিরোধ করতে গেছি, প্রতিরোধ করতে গিয়ে আমি হাতে আঘাত পাইছি, যেটা আমরা ফেসবুকে পোস্ট দেখছেন, ওই ছবি রক্তাক্ত ছবি দেখছেন। না হলে আমাদেরকে আবার দেখাচ্ছি, কারণ মানুষ তো আসলে অনেক ভুলে যায়, এই প্রজন্মের মানুষ অনেক ভুলে যায়। এই জন্য হচ্ছে আমি ছবিটা আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই কারণে আমি সেদিন কী পরিমাণ রক্তাক্ত হয়েছি, এই যে দেখেন, টিউবলাইট দিয়ে আমাকে আঘাত করছে। আঘাত করার কারণে আমি তার ধরার চেষ্টা করছিলাম, এই জন্য আমি হাতে আঘাত পেলাম। আমি যদি ছুরি দিয়ে আঘাত করতাম তাহলে সে একা সে আঘাত পাইতো, আমি আঘাত পেতাম না। এই যে সে ছুরি, আপনারা এই যে রুমের ছবি রক্ষা করুন, এই যে দেখেন, এইটা হচ্ছে আমার বেড। সে তার বেড থেকে উঠে এসে আমার বেডে তাণ্ডব চালিয়েছে, আমাকে আঘাত করেছে। আমাকে যখন টিউবলাইট দিয়ে আঘাত করেছে, আমি তখন সেটা প্রতিরোধ করার চেষ্টা করছি। আইনের দৃষ্টিতে আমি অপরাধী না, তখন আমি নির্যাতিত।
দুর্ভাগ্য পরবর্তী সময়ে একটি বিশেষ মহল এই 2 রুমমেটের ঝগড়াকে কেন্দ্র করে একটা বিশাল মব সৃষ্টি করলো, আমাকে জেলে পাঠালো। আমি যদি বাইরে থাকতাম তাহলে ডাকসু নির্বাচন এরকম বিশৃঙ্খল পরিবেশে, উশৃঙ্খল পরিবেশে বা অব্যবস্থাপনায় নাও হতে পারতো। আমি আগেই বলেছিলাম যে ডাকসু নির্বাচনে একটা ম্যানুয়াল দরকার, জাতীয় নির্বাচনের একটা ম্যানুয়াল থাকে। আমাকে জেলের ভিতরে রেখে ডাকসু নির্বাচন সম্পন্ন করার জন্য একটি বিশেষ মহল এই মব সৃষ্টি করেছে। আমি ইতিমধ্যে উকিল নোটিশ পাঠিয়েছি, উকিল নোটিশ জবাব প্রশাসন এখনও দেয় নাই। যদি না দেয়, যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, যদি মব সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না নেয়, না প্রশাসন যদি তাদের বিরুদ্ধে অ্যাকশন না নেয়, তাহলে আমি অবশ্যই হাইকোর্টে রিট করব এবং প্রয়োজনে আন্দোলন করে তুলব। একটা কথা বলে রাখি, আমি নাকি তাকে ছুরি আঘাত করেছি। ছুরি আঘাতের বিষয়ে আমি আদালতে চ্যালেঞ্জ করেছি। আদালতে বলেছি, মাননীয় আদালত, আপনি রবিউলকে একটা মেডিকেল টেস্ট করেন। মেডিকেল টেস্ট দিলে ফরেনসিক পরীক্ষা প্রমাণিত হবে ওই আঘাতটা কি ছুরির আঘাত নাকি টিউবলাইটের আঘাত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে টিউবলাইটের আঘাতটা সে কি আমাকে মারতে গিয়ে আহত হয়েছে নাকি আমি তাকে আঘাত করছি, সেটা তখনই বোঝা যাবে যখন এই যে রুমের ছবিটা দেখবেন। আমি যখন ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করবেন, আপনি ঘটনাস্থলে যান, ক্রাইম সিন পরিদর্শন করেন, রবিউল তার বেড থেকে উঠে এসে আমাকে আক্রমণ করছে, সেটা স্পষ্ট ছবিতে দেখা যায়। কোনো প্রকার ক্রাইম সিন না দেখে, কোনো প্রকার বাস বিচার না করে হুট করে মব সৃষ্টি করা হলো যে আমি নাকি তাকে ছুরি আঘাত করছি। আমি অনুরোধ করছি গণমাধ্যম কর্মীদের যে ছুরি আঘাত সংক্রান্ত শব্দটা যেন মিডিয়া থেকে প্রত্যাহার করা হয়, না হয় আমি এই বাংলাদেশের যে প্রচলিত আইন সে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। বিশ্ববিদ্যালয়ে একটা আর্থিক হিসাব পদ্ধতি আছে যেখানে 1 টাকার এদিক ওদিক হয় না। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থিক হিসাব পদ্ধতির মতো ডাকসু নির্বাচন হতো তাহলে এখানে একটা ব্যালটের এদিক ওদিক হতো না। আমি নির্বাচনের পর আমার ব্যালট নিয়ে আমি দেখতে পারতাম যে আমি যাকে ভোট দিয়েছিলাম আমার ভোটটা তার পক্ষে কাউন্ট হয়েছে কিনা। আপনি সুপ্রিম কোর্ট বারের নির্বাচন দেখছেন, আপনি বাংলাদেশের প্রেস কাউন্সিলের নির্বাচন দেখছেন, আপনি বাংলাদেশের বার কাউন্সিলের নির্বাচন দেখছেন, আমি বারে যে আইনজীবী ঢাকা বার চট্টগ্রাম বা আইনজীবীদের যে নির্বাচন সেই নির্বাচন দেখছেন, সেই নির্বাচনে কীভাবে ভোট গণনা হয়। বাংলাদেশে অন্যান্য নির্বাচনে বারের নির্বাচন বা ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন যেভাবে ভোট গণনা হয়, ডাকসুতে সে প্রক্রিয়ায় ভোট গণনা হয়নি। আওয়ামী লীগের আমলে যেভাবে ইভিএমে ভোট গণনা করা হতো, ডাকসুতেও সেই মেশিনে ভোট গণনা করা হয়েছে। আওয়ামী লীগের আমলে যারা হচ্ছে এমপি, আমাদেরকে ইভিএম এমপি বলতাম, এরা হচ্ছে ডাকসুর ইভিএম বিপি, ইভিএম জিএস, ইভিএম জিএস, এই সেই। অবশ্যই আমি ফাইট করতাম যেন ডাকসু নির্বাচনটা আবার সুষ্ঠু নিরপেক্ষ হয়, একটা ম্যানুয়াল তৈরি করে। এইবারে ডাকসু নির্বাচনে অনেকে ভুয়া ভোটার হয়েছে, আমি তথ্য দিছি। 19 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে অবৈধভাবে 35 জন ভুয়া ভোটারের তালিকা আমাদের হাতে ছিল। এর বাইরে অনেকে হয়েছে। 19 ডাকসু নির্বাচনে যেমন অনেকে অবৈধভাবে ভোটার হয়েছে, এবারে নির্বাচনে অনেকে অবৈধভাবে ভোটার হয়েছে। আমি এই তথ্যটা যদি আমি দিতে পারতাম, নির্বাচন ওই জায়গায় থেমে যেত। আমি বিপি হওয়ার জন্য কখনো আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করবি। এখন মানুষ যদি আমাকে যোগ্য মনে করে তাহলে বিপি পদে ভোট দিবে। আমি জেলের ভিতরে এরপরে আমি 8টা ভোট পাইছি। জগন্নাথ হলে যাদের বিরুদ্ধে আমি সারা জীবন আন্দোলন করছি, আমি জানি যে জগন্নাথ হলে একসময় ছাত্রলীগের হল ছিল, আমি একসময় আজীবন ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন করছি, সে জগন্নাথ হলে কিন্তু আমি ভোট পাইছি। মেয়েদের হলে আমি জীবনে কোনো মেয়ের সাথে প্রেমিক হই নাই, বিয়েই করি নাই, কোনো মেয়ের পোস্টে লাভ রেখে দিই নাই। শুধুমাত্র মেয়েরা বিভিন্ন সমস্যা পড়লে আমাকে ফোন দিত, আমি টিউশনে দিতাম বা বিভিন্ন সমস্যার সমাধান করে দিতাম। এই কৃতজ্ঞতার জায়গা থেকে আমি মেয়েদের হলে 5 ভোট পাইছি ভাই, আমি মেয়েদের হলে ভোট পাইছি, এটা অনেক কৃতজ্ঞ। এবার আমি চেষ্টা করি, এবার একটা চিন্তা করেন যে আমি যদি বাইরে থাকতাম আমি অনেক ভোট পেতাম। আমার এই 8 ভোট আমি বাইরে থাকলে 8000 ভোটে পরিণত হতে পারত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।